आज भी मेरी सांसें तुम्ही से है। বরের একদিনের সামান্যতম আদর ভালোবাসায় জট বাঁধিয়ে ফেললি। প্রহনের দুষ্টিমে ভরা জড়ানো গলার কথায় বিছানার সাথে মিশে দিতে চাইল প্রান্তির কোমল দেহখানা, তবে কথার চাল সে ছাড়ল না। যদিও কথা ঠোঁট বেদ করে আসতে চাইল না, তবুও মিনমিন গলায় বলল, ভালোবেসেছেন কোথায়? জুলুম করেছেন আপনি আমার উপর। বউয়ের অভিযোগে শব্দহীন হেসে দিল প্রহান। ফের সে জড়ানো গলায় বলল, বরের আদর ভালোবাসাকে তুই জুলুম বলছিস? জুলুম নয়, এই যে ভয়ঙ্কর জ্বরে ভুগছি আমি, এটা জুলুমের অংশ নয়। আর আমার লজ্জায় বলতে পারল না প্রান্তি, তবে প্রহান চুপ থাকলো না, খুঁচিয়ে বলল, আর কি ফর্সা শরীরের চিত্র পাল্টে গেছে নাকি? লজ্জায় কুকড়ে গেল প্রান্তি, তবু উত্তর দিতে ছাড়ল না, মিনমিনিয়ে বলল, আপনি খুব অসভ্য হয়ে গেছেন, সাথে নির্লজ্জ। এবার শব্দ করে হেসে দিল প্রহান। আমি তো ভালোই ছিলাম, তুই তো অসভ্য হতে বাধ্য করলি আমাকে। এখন সে অসভ্যতা তো তোমাকে সহ্য করতেই হবে সোনা। আর নারীর ভূষণ যদি হয় লজ্জা, তবে পুরুষের ভূষণ নির্লজ্জতা। না হলে বংশ বিস্তারকরণ দুষ্কর হয়ে যেত। মুখে কথা চলল, প্রহানের উষ্টজোড়া থেমেনি। সেই উষ্টজোড়ার বিচারণ চলছে। প্রিয় নারীটির গলা আরো সমগ্র মুখ জুড়ে সেই গভীর স্পর্শে গলা রোধ হয়ে এলো প্রান্তির। কথা রাখেই হারিয়ে ফেললো। বিছানায় চেপে রাখা হাত জোড়া আপন ইচ্ছেতে নিজ পুরুষটার গলা জড়িয়ে নিল। আশকারা পেতে প্রহান জড়ালো গলায় ডেকে উঠল, এই প্রাণ। ডাক শুনল না প্রান্তি, শুধু গলায় জড়ানো হাত দুটোর বাঁধন শক্ত করলো। এই ডাকটা যে আজ তার হৃৎপিণ্ড থামিয়ে দিচ্ছে। ডাকের সাড়া কি করে দেবে সে? প্রান্তির নিবৃত্তের সাড়া বুঝতেই প্রহান মোহনীয় গলায় বলল, তোর মুখের তুমি ডাকটা খুব সুন্দর, একদম শীতের সকালের মিষ্টি রোদের মতো মধুময়, আর শরতের হিমেল হাওয়ার মতো প্রশান্তি মাখা সুন্দর। তাই বলে সব সময়ের জন্য এই মিষ্টি প্রশান্তি মাখা ডাকটা শুনতে চাই না আমি। বহুদিন পর হঠাৎই একদিন ডেকে উঠবি, ফেলে আসা রঙিন রাতটার মতো। সেই মিষ্টি মাখা সম্বোধনে আবদার করবি, তবে আমাকে রাঙিয়ে দাও তোমার রঙে। সেই রাতটাও হবে আমাদের পিছে ফেলে আসা প্রথম একান্ত কাটিয়ে দেওয়া রাতের মতো। তুই জানিস না তোর করা তুমি সম্বোধন আর আমাকে রাঙিয়ে দাও আবদার আমাকে ঠিক কিভাবে নিয়ন্ত্রণহীন আর তোকে ভালোবাসতে কতটা উতলা করে দেয়। পৃথিবীর সবচেয়ে সূক্ষ্মকর আবদার আমার কাছে, যা আমি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেছি কাল রাত। সেরকম হঠাৎই একদিন আবদার করবি, না হলে এরকম জ্বরে যে রোজ তোকে ভুগতে হবে, পুড়তে হবে। আর আমার প্রাণের অসুখটা যে রোজ রোজ চাই না আমি, যদিও আদর ভালোবাসার অসুখ, যা ফিরতে আদর ভালোবাসা দিলে সেরে যাবে, তবু যে সেই অসুখ রোজ রোজ হোক চাই না আমি। প্রহানের শক্তপোক্ত নাকটা এসে বিঁধল প্রান্তির নরম ঠোঁট দুটোয়। ভাজে হাত জোড়ার বন্ধন আরো ধীর হতে বলিষ্ঠ পেটানো দেহটা প্রান্তির কমর শরীরেরই সংস্পর্শ পেল। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল প্রহান। ফের জনানো গলায় বলল, এই প্রাণ, আজ আরো একবার সেই মিষ্টি সম্বোধনের সুখকর প্রশান্তি মাখা আবদারটা করে ফেল না। যে আদর ভালোবাসায় তোর শরীরের তপ্ততাটা আমি বাড়িয়ে দিয়েছি, সেই একই আদর ভালোবাসায় তপ্ততাটা আমি শীতলতায় রূপায়িত করে দিই। প্লিজ সোনা, না নয়। এমন সুন্দর করে করা আবদার কেউ কখনো ফেলাতে পারে নাকি ফিরিয়ে দিতে পারে? আরও যদি হয় নিজের স্বামী নামক পছন্দের ব্যক্তিগত পুরুষের আবদার, তা কি ফেলা সম্ভব? প্রান্তির জানা নেই সম্ভব কিনা। তবে প্রান্তির সেই সম্ভব অসম্ভাবনা ভাবনার মধ্যে গেল না, আর না গলা দিয়ে হ্যাঁ না উচ্চারণ করলো, শুধু নিভৃতে বুঝিয়ে দিল নিজের সম্মতি। শুরু হলো তাদের আরও একটা মধুময় রাতের সূচনা। হাসপাতালের করিডোরে বসে আছে হাবিব, আর তার হাত জড়িয়ে বসে আছে হিমানি। আপাতত অন্তঃসত্ত্বার 8 মাস চলছে তার। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললেও হঠাৎই পায়ের ফোলাভাবটা বেড়েছে, তার সাথে তীব্র ব্যথাও। সে কারণে আজ ডাক্তারের শরণাপন্না, ডাক্তার পরিচিত সিরিয়াল নেওয়ার বা সিরিয়ালের বসে থাকার দরকারই পড়তো না। তবে একজন মুমূর্ষভাব রোগীর জন্য আপাতত এই বসে থাকা। হঠাৎই হাতের বাহুতে কমল হাতে তীব্র চাপ অনুভব হওয়ায় মাথা কাত করে হিমানির মুখের দিকে তাকালো হাবিব। কিছুটা ব্যস্ত ভঙ্গিতে কমল গলায় শোধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? কথা বলল না হিমানি, বরং হাবিবের বাহুটা আরো
জোরে আঁকড়ে ধরল। অন্তঃসত্ত্বা চলাকালীন মেয়েটার স্বাস্থ্যত্ব বেড়েছে, সাথে বেড়েছে মেয়েটার শ্যামবর্ণ মায়াবিনী রূপ লাবণ্যও। কাঁচা চকচকে হলুদের ন্যায় মুখখানায় নজর পড়লে শুধু চেয়ে থাকতেই মন চায় হাবিবের। নজরে পলকটা পর্যন্ত ফেলতে ইচ্ছে করে না। সে চোখে মুখে মৃদু আতঙ্ক। বিষয়টা ঠিক লাগলো না হাবিবের। হিমানের আতঙ্কিত নজরটা যে দিকে পলকহীনভাবে নিবদ্ধিত, সেদিকে নিজের নজরটা নিবিষ্ট করলো হাবিব। সঙ্গে সঙ্গে নিজের নজরটাও শীতল হয়ে এলো। তাদের থেকে কিছুটা সামনে শান্ত নজরে নাবা দাঁড়িয়েছে। মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে নিয়ে হিমানের দিকে তাকালো হাবিব। তার বাহু আঁকড়ে ধরা মেয়েটার কোমল হাতের উপর নিজের হাতটা রেখে বেশ নমনীয় গলায় বলল, বলো না তো শরীর বেশি খারাপ লাগছে কিনা। বুঝে অবুঝের মতো প্রশ্ন করলো হাবিব। সেটা দেখে অসহায় নজরে তার দিকে তাকালো হিমানি। নিজের অসহায় নজর দ্বারা বুঝিয়ে দিল তার হঠাৎ অস্থিরতা আর আতঙ্কের কারণ। বুঝেও কেন এই অবুঝের মতো প্রশ্ন, সেটা বুঝে মৃদু হেসে হাবিব বলল, এখন আমায় নিয়ে এত আতঙ্ক, এত ভয়। আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করা যায় না, ভয় হয় বুঝি। মনে হয় এই বুঝি পুরনো প্রেমিককে মনে করে বা সে নজরের সামনে পড়ে গেলে তোমার মোহ কাটে আবার সে পুরনো পথে অগ্রসর হলাম। এসব কুলক্ষণের কথা কখনো বলবেন না। আমি সত্যি আপনাকে খুব খুব ভালোবাসি। এসব কুলক্ষণের কথা কখনোই বলবেন না। আমি সত্যি আপনাকে খুব খুব ভালোবাসি। এসব কথা নিজের মনে জাগলেও সত্যি আতঙ্কিতগ্রস্ত হই আমি। ভীষণ ভয় হয় আপনাকে নিয়ে তখন। আপনি হিনা, আমি এটা ভাবতে গেলে কিছু সহ্য হয় না আমার। বিধায় আমি যা ভাবি। আপনি এরকম কথা মুখেও আনবেন না কখনো, প্লিজ। আমি বললেও আপনি বলবেন না। তোমাকে ছেড়ে যাওয়ার চান্স 0%ও নেই। বিধায় আমাকে নিয়ে আতঙ্কিতগ্রস্ত বা ভয় পাওয়ার কিছুই নেই, কোনো কারণও নেই। বরং তোমার হয়ে তোমার কাছে থেকে যাওয়ার অনেক বিশেষ বিশেষ বিবরণহীন কারণ আছে। বিধায় হয়তো আমাকে নিয়ে নিজের অসুস্থ শরীর অসুস্থতা বাড়িও না, আর আমার বাচ্চাটাকেও কষ্ট দিও না। নজর শীতল হয়ে এলো হিমানির। মানুষটা সম্পূর্ণভাবে তার জেনেও নাবাকে সামনে দেখলে বা দেখা হলে তার কি যেন হয়ে যায়। মনে হয় এ বুঝি মানুষটাকে সে তার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। এক জোড়া সুন্দর পা তাদের সামনে এসে স্থির হয়ে যেতেই দুজনে সেদিকে নজর দিল। মিষ্টি হেসে হিমানিকে উদ্দেশ্য করে নাবা শুধালো, কেমন আছে হিমানি? এই মেয়েটার কথার উত্তর দিতে গেলে কেমন যেন কথা গলায় জড়িয়ে বিধিয়ে যায় হিমানির। তবুও দিতে হয়, কারণ মেয়েটা কখনো তার সাথে খারাপ আচরণ করে কথা বলেনি, বরং সব সময় কণ্ঠে মায়া নিয়ে আর স্নেহ দেখিয়ে কথা বলেছে। আর সবার সাথে সৌম্য করে কথা বলাটা যেন মেয়েটার একটা মহৎ গুণ। সে জড়ানো গলায় হিমানি উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আপনি কেমন আছেন? সহসা নাবার নজর চলে গেল হাবিবের দিকে। হিমানি আর হাবিবের বিয়ের পর হিমানির সাথে দেখা হলো, হাবিবের সাথে তার কখনো দেখা হয়নি বলতে ভুল হয়েছে, তবে দূর থেকে। যেমনটা তার বিয়ের পর এ যাবৎকাল হয়ে আসছে। দেখা হয়, নজরে নজর মেলে, কিন্তু কথা হয় না দুজনের কখনো। হয়তো হয়েছিল 2-1 বার, তবে নাবার বিয়ের পর হাবিব কখনো নজর তুলে দীর্ঘ সময় নিয়ে তার দিকে তাকিয়ে তার সাথে কথা বলেনি। নাবার এখন মনে হয় ছেলেটা কখনো তাকে ভালোবেসেছিল, নাকি তার প্রতি শুধু মোহ কাজ করত। না হলে নাবার প্রতি সব সময়ের জন্য এত গা ছাড়া ভাব কি করে হয়? কই, এখনো তো সে গা ছাড়া ভাবটা নেই। সে ছন্নছাড়া মানুষটা বিয়ের পর কি সুন্দর পরিবর্তন হয়ে গেছে। হিমানের সাথে কি সুনাম সাজিয়ে গুছিয়ে সংসার করছে, খবর তো সেও রাখে। ছেলেটা তাকে ভালো না বাসলেও সে তো বেসেছিল। তাছাড়া হাবিবকে দেখলে তো বোঝা যায় তার মধ্যে আগের আর এখনের হাবিবের পার্থক্য। সে ছন্নছাড়া লাইফ স্টাইল, যা তার চলাচলনের হোক বা পোশাকে আশাকে বহির্ভাগে, আগের সে ছন্নছাড়া গুরুত্বহীন ভাবটা বিন্দুমাত্রই নেই। নাবার খুব মনে হয় হাবিবের ভিতরের অন্তর্ভাগেও সেই ছন্নছাড়া ভাবটা কেটে গেছে। এই অগোছালো সুন্দর ছেলেটাকে এখন কেউ দেখলে বুঝতেই পারবে না ছেলেটার জীবনটা একটা সময় কতটা বাঁধনহারা ছিল। হ্যাঁ তো কোনো রকম আছি। চেক আপে যেসব নাকি শরীর বিশেষ খারাপ? নাবার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তার পাশে এসে সহসা দাঁড়ালো এক সুদর্শন পুরুষ। কুলে তার ফুটফুটে দেখতে একটা শান্ত মেয়ে বাচ্চা। হিমানির বুঝতে অসুবিধা হলো না বাচ্চা আর পুরুষটা নাবার ঠিক কি হয়। পুরুষটা ব্যস্ত ভঙ্গিতে বেশ শান্ত গলায় বলল, আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি সামনে গিয়ে তোমাকে না পেয়ে খুঁজে ফিরে আবার এদিকে চলে আসলাম। চলো বাবুকে ডাক্তার দেখিয়ে আমাকে তো আবার অফিসে যেতে হবে।
পুরুষটার দিকে তাকিয়ে মৃদু হাসলো নাবা। ফের হাবিব আর হিমানিকে দেখিয়ে বলল, ওনারা আমার পরিচিত, হঠাৎই দেখা হয়ে গেল, তাই কথা বলছিলাম। হিমানিকে ছেড়ে উঠে দাঁড়ালো হাবিব। নাবার বরের সাথে পরিচিতিটা বেশ স্বাভাবিকভাবে নিল। দুজনে হ্যান্ডশেক করে ভালো মন্দ পরিচিত সারল। নাবার বর নামক ছেলেটা বেশ অমায়িক। হিমানের সাথে সুন্দরভাবে আলাপ পরিচয় সেরে নিয়ে হাবিবকে উদ্দেশ্য করে মুখে মৃদু টেনে বলল, আজ অফিসের তারা আছে বিধায় সময় দিতে পারছি না আপনাদের। তবে নাবার বেস্ট ফ্রেন্ডের মামা যখন আপনি, সময় নিয়ে একদিন আমাদের বাড়িতে আসুন, তখন না হয় মন খুলে কথা হবে। বিনিময়ে শুধু সৌজন্যবোধক মৃদু হাসলো হাবিব, তবে মুখে কিছু বলল না। নাবার হিমানে শুধু নীরব দর্শক হয়ে দেখল। দুজন পুরুষের স্বাভাবিক আলাপন। নাবার বর ব্যস্ততা দেখে ফের নাবাকে উদ্দেশ্য করে বলল, আমরা সামনে এগোচ্ছি, তুমি কথা সেরে এসো, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। বাবুকে ডাক্তার দেখিয়ে আমাকে কিন্তু আবার যেতে হবে। নাবার বর অমায়িক হেসে হাবিব আর হিমানের সাথে ফের সৌজন্যমূলক কিছু কথা বলে সামনে এগোলো। মুহূর্তেই হিমানিরও ডাক্তারের চেম্বারে ডাক পড়ল। ধীরে সুস্থে আগে সে উঠে দাঁড়িয়েছিল। ডাক্তারের কম্পাউন্ডারে সে ডাকতেই হাবিব তাকে নিয়ে চেম্বারের ভিতরে যাওয়ার জন্য ব্যস্ত হতে নাবার দিকে তাকালো হিমানি। মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কথা বলতে চাইছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেল হিমানি। ফের হাবিবকে উদ্দেশ্য করে বলল, ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি ভিতরে যেতে পারবো। আপনি ধীরে সুস্থে আসুন। আপনি আমার সাথে ভিতরে না গেলেও আমি মোটেও ভয় পাবো না। কথার উত্তরটা হিমানি ঠিক কি বোঝাতে চাইলো বেশ বুঝলো হাবিব। মেয়েটা ভরসা আর বিশ্বাস দিয়ে গেল তাকে। কিছু বলল না হাবিব। তারও যে একটু কথা আজ নাবার সাথে আছে। ঠোঁট দুটো হালকা প্রসারিত করে মৃদু হেসে ডাক্তারের চেম্বারের ভিতরের পানে এগোলো হিমানি। স্বামী নামক প্রিয় পুরুষটাকে অন্য নারীর সংস্পর্শে কিছুতেই রেখে যেতে মন চাইল না। তবে আবার সেই নারীটা, যে নারীটা একটা সময় তার স্বামীর ভালোবাসা ছিল, আর সেই নারীও তার স্বামীর প্রতি ভীষণ দুর্বল ছিল। হয়তো এখনো আছে, তবে সে টিনএজার নয়, সে একজন পরিপূর্ণ নারী আর যথেষ্ট বুঝদার মেয়ে। তাকে টিনএজারদের মতো ঠুনকো বর্ষা বিশেষ আবেগময় কথা কাজ করলে চলবে না। হিমানে দৃষ্টিগোচর হতে হাবিবকে শুধালো নাবা, কেমন আছে হাবিব? হঠাৎ নাবার ঠান্ডা গলার বার্তা চমকে দিল হাবিবকে। হিমানের যাওয়ার পানে তাকিয়েছিল সে। মুখ ফিরিয়ে নাবার দিকে তাকালো। সত্যি বলতে সে খুবই ভালো আছে, তবে এই উত্তরখানা সহসা সে দিতে পারল না। বিবেকে কেমন যেন বাঁধল। নিজের কিছু ভুল আর মেয়েটার সাথে করা অন্যায় এখনো তাকে ভিতরে ভিতরে অপরাধ বোধে লাঞ্ছিত করে তোলে, আর একটা কথায় নিজেকে ছোট করে দেয়। মেয়েটা যে যথাসম্মান না দিতে পারলে তবে কেন মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছিল? কোনো দরকার তো ছিল না। হিমানির নিষ্পাপ মুখটা দেখলে নাবার বলা সেই অভিশপ্ত কথাগুলো মনে পড়ে, আর এরকম হাজারো অপরাধমূলক কথা তার বিবেকবোধকে কুরে কুরে খায়। তুমি না হয় কেমন আছো বলতে চাও না, তবে আমি কেমন আছি সেটা তো একবার জানতে চাইতে পারো। নাকি মানুষ হিসাবে নিজে পরিচিত অন্য শুভাকাঙ্ক্ষী থেকে সেটুকুর আশাও করা আমার উচিত নয়? দীর্ঘশ্বাসই ফেললো হাবিব। ফের স্বাভাবিক গলায় বলল, তা কেন হবে? তবে আমি জানি তুমি খুব ভালো আছো। যাকে তুমি এখনো নিজের শুভাকাঙ্ক্ষী মানছো, হয়তো তার কাছেও এত ভালো থাকতে না। তবে হিমানিকে কি করে নিজের সবটুকু দিয়ে ভালো রাখছো? এতটা ভালো কি করে বেসে ফেললে তাকে যে সে চন্ন ছাড়া হাবিবের ছিটে ফোটা তোমার ভিতরে পরিলক্ষিত নেই? পুরো তুমি তাকে পরিবর্তন করে ফেল। অথচ আমি হাজার অনুরোধ করেও আমার প্রতি তোমাকে হৃদয়বান করতে পারিনি। হওনি তুমি কেন? ও আমার স্ত্রী নাবা, আর স্ত্রীর প্রতি সহৃদয়বান হওয়া লাগে না। সৃষ্টিকর্তার অশেষ রহমতে সেটা এমনিই পবিত্র সম্পর্কের প্রতি হয়ে যায়। সেই স্ত্রীর জায়গাটা আমার হতো যদি একটু আমার প্রতি হৃদয়বান হতে তুমি। যা হওয়ার ছিল না সেটা নিয়ে এখন কথা বাড়িয়ে তো লাভ নেই, হ্যাঁ না আফসোস করে লাভ আছে, তাই না? হয়তো তাই হাবিবের অতি স্বাভাবিক ব্যবহারে আর তর্কে যেতে চাইল না নাবার মন। অনেক অভিযোগ করতে ইচ্ছে করলো, তবে সে পাগলামো করার বয়স আর নেই। সে একজনের স্ত্রীবাদও, এক কন্যা সন্তানের মা। আবেগ আর তাকে মানায় না। তবে মন কি আর তা মানে? জীবনের প্রথম ভালোবাসা, সে ভালোবাসা ভুলে অন্য কারো সাথে সংসার এতই কি সহজ? আবেগ যে এসেই যায়, আর হিমানের উঁচু পেটটা তাকে যেন হঠাৎই অপরিপূর্ণ আবেগের বসে বশীভূত করলো। নিজের সংবরণ করার চেষ্টা করলো নাবা। হাবিব বরাবরই তার প্রতি উদাসীন ছিল, এখনো তাই। সেখানে নিজের অনুভূতি ক্ষয় করে লাভ আছে? আগেও ছিল না আর এখনো নেই।
আমাকে ভেতরে যেতে হবে না বা, তবে পারলে আমাকে ক্ষমা করে দিও। যেটা তোমার সাথে করেছি সেটা করা উচিত হয়নি আমার। হয়তো এই ছোট্ট সরি শব্দটা তোমার কাছে অহেতুক, তবুও তোমার কাছে কোনো সময়ের অপরাধী আমি। পারলে সত্যি ক্ষমা করে দিও আমাকে।